আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গতকালকে ৩টি রাজনৈতিক দলের বৈঠক হয়েছে। একটা হচ্ছে বিএনপি, জামাত এবং নবগঠিত এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। তো জাতীয় নাগরিক পার্টির সাথে আসলে বৈঠক কি হওয়ার কথা ছিল? হবার কথা ছিল না। আগের দিন যে ঘোষণা ছিল তাতে ৭টা এবং ৮টা এই রাতের বেলা সেটা ছিল জামাত এবং বিএনপির সঙ্গে, কিন্তু হুট করে এর মধ্যে ঢুকে গেল এনসিপি। সম্ভবত এনসিপিকে গুরুত্ব দেওয়া হচ্ছিল না। এনসিপি মানে অন্য সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে এমন অবস্থানে তারা যেতে চায়নি। তারা বোঝাতে চেয়েছে যে তারাও একটা শক্তি, তারাও বিএনপি কম না। সুতরাং ওইরকম একটা অবস্থানে জানান দেওয়ার জন্য হয়তো একটা লিয়াজ যোগাযোগ করে, আর যেহেতু এনসিপির ব্যাপারে উপদেষ্টা পরিষদের বা ডক্টর মোহাম্মদ ইউনূসের সহানুভূতি আছে, তার দপ্তরের একটা সহানুভূতি আছে, ফলে একটা আলাদা একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এনসিপি একটা আলাদা রাজনৈতিক শক্তি এবং এটা খুব গুরুত্বপূর্ণ, এটা বোঝানোর জন্য তারা আলাদাভাবে বৈঠক করেছে। সেই বৈঠকের দাবিগুলিও খুব অদ্ভুত। আওয়ামী লীগ আমলের সব নির্বাচন বাতিল করা। তো সবগুলো নির্বাচন বাতিল করলে কি হবে? তাহলে দ্বাদশ, একাদশ, দশম জাতীয় সংসদ এইগুলি কি দাঁড়াবে? অনেকগুলো জটিল মানে কথাবার্তা। তারপরে কথাবার্তার মধ্যে এসছে যে 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অথচ এই ব্যাপারে উপদেষ্টা পরিষদ নিজেরাই অনুভব করছেন যে এই ছাত্র উপদেষ্টারা আসলে তাদের জন্য কাল হয়েছে এবং বিতর্কের মধ্যে পড়েছে, এবং পুরো এই 2-3 জনের জন্য পুরো উপদেষ্টা পরিষদ নিয়ে এখন বা অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কাছে প্রশ্ন যে এটা নিরপেক্ষ না। কারণ এখান থেকে বের হয়ে যে সবাই এনসিপি করছে, নাহিদ ইসলাম তার প্রমাণ, বাকি 2জন এখনও আছে এবং তাদের সাথে সংযোগ আছে। তো সব মিলায় তারা তার বিপরীতে আবার ওয়াহিদুদ্দিন মাহমুদের মতন একজন অত্যন্ত সৎ মানুষ, অত্যন্ত বিজ্ঞজন, তার নামটা নিয়ে আসা। সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ ব্যাংকের একসময় সাবেক গভর্নর ছিলেন, তার নামটা নিয়ে আসা। আসিফ নজরুলের ব্যাপারে আমি বলবো না, আসিফ নজরুলকে কেন বিএনপি বলল, অথচ বিএনপির মধ্যেই নানান মানে আপত্তি আছে আসিফ নজরুলের ব্যাপারে। তারপরেও যেহেতু বোঝা যায় যে আসিফ নজরুলের ব্যাপারে কোনো ইনফ্লুয়েন্সিয়ার দেশের বাইরে থেকে তাদের একটা আপত্তি আছে, সুতরাং হয়তো সেই নামটা অন্তর্ভুক্ত করেছে যে আসিফ নজরুলকে যেভাবে তুই তামারি করে সম্বোধন করা হয় এবং তাকে বাদ দেওয়ার জন্য দাবি করা হয়, হয়তো সেই দাবিটা তারা নিয়েছে, অর্থাৎ ওই একটা শক্তিকে তারা সাপোর্ট করছে এনসিপি। তো যাই হোক, বিষয়টা দাঁড়ালো যে এনসিপির তো আসলে নতুন কোনো দাবি নেই, তারপরেও তারা বৈঠক করেছে, তারাও তাদের একটা জানান দিয়েছে, একটা শক্তিকে হয় সরকার মানে সামনে আনার চেষ্টা করছে, আর যেহেতু একটা গণঅভ্যুত্থানের তাদের একটা ভূমিকা আছে সেই কারণে তারা সামনে এসেছে। কিন্তু রাজনীতিতে যথেষ্ট পরিমাণে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে যে তাদের সেই শক্তিমত্তা নেই, তাদের সেই রাজনৈতিক সুবিবেচনা নেই যেটা দিয়ে তারা জামাত বা বিএনপির মতন দলের সমকক্ষ হয়ে উঠবে। এখন পৃথিবীতে ছাত্ররা গণঅভ্যুত্থান করে, বিপ্লব করে দল করা এবং সরকার করা, আমরা আফগানিস্তানের তালেবানকে উদাহরণ হিসেবে দেখতে পারি, কিন্তু বাংলাদেশের ইতিহাসে কিন্তু এই সফলতা নেই। 69-এর গণঅভ্যুত্থান ছাত্রদের নেতৃত্বে হয়েছে। মুক্তিযুদ্ধও যদি বলি, স্বাধীনতার পতাকা উত্তোলন অথবা ইশতেহার পাঠ, সেটা কিন্তু ছাত্ররাও করেছে। এমনকি ছাত্ররা স্বাধীনতার পর জাসদ নামে রাজনৈতিক দল গঠন করেও কিন্তু সফল হয়নি। বাংলাদেশের কোনো গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে ছাত্ররা দল করা এবং ক্ষমতায় আসার এই ইতিহাস নেই। এনসিপির যারা এখন বলছেন যে তাদের নেতৃত্বেই হয়েছে, তারা কিন্তু ওই সময় দল ছিল না। যদি দল থাকতো, দল হিসেবে তারা কতখানি নেতৃত্ব দিতে পারতো ওই হাসিনার বিরুদ্ধে সেই গণঅভ্যুত্থানে, সেটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ। তাদেরকে মনে করা হয়েছে যেহেতু রাজনৈতিক দলগুলো নির্যাতন নিপীড়নের মুখে পড়বে এবং সহজে বন্দুক দিয়ে ফায়ার করবে বিএনপি জামাত বলে, সুতরাং এমন একটা শক্তিকে সামনে রাখার দরকার যারা রাজনীতির পরিচয় নেই, তখন হবে দলমত নির্বিশেষে, এবং আন্তর্জাতিক সম্প্রদায় মনে করবে যে সাধারণ মানুষের উপর সরকার অত্যাচার নির্যাতন চালাচ্ছে। আর বিএনপি জামাত যদি সামনে থাকতো তাহলে বলতো যে এরা সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। ফলে তাদেরকে যেভাবে আইডেন্টিফাই করতে পারতো এবং দমন করতে যতটা সহজ হইতো, ছাত্র নামের যেই মুখগুলো সামনে থাকলো তাদেরকে কিন্তু দমন করা সম্ভব হয়নি, যদিও পুরো রাজনৈতিক শক্তিটা ছিল হচ্ছে বিএনপি এবং জামাতের। এই বাস্তবতার পরেও তারা বেশ কিছু ভালো, এটা নিঃসন্দেহে তাদের যোগ্যতা আছে, তারা মেধাবী, কিন্তু একটা রাজনৈতিক দল করে সেই সমর্থন করা, সেই
এটা যে আসলে বাস্তবে থাকে না, এবং প্রতিষ্ঠান হিসেবে যে বিএনপি এবং জামাত এরাই যে শেষ কথা, এবং যে আদর্শিক যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলো তারা এমনভাবে ধরে আছে যে এনসিপি যে আলাদা কোনো রাজনৈতিক বয়ান তৈরি করবে, আলাদা যে কোনো কনসেপ্ট তৈরি করবে, সেই কোনো স্কোপ নেই। ফলে এনসিপির আদর্শটা কি, সেই আদর্শ কি বিএনপিতে নেই, সেই আদর্শ কি জামাতের মধ্যে নেই। ফলে এক ধরনের রাজনৈতিক শূন্যতার মধ্যে তারা একটা দল গঠন করেছে, যখন ইতিমধ্যে ছাত্ররা গণ-অভ্যুত্থান বা বিপ্লব করে যার যার ঘরে চলে গেছে অথবা শিক্ষা প্রতিষ্ঠানে চলে গেছে। ফলে এখন রাজপথে যে কেউ নেই তার বড় প্রমাণ আমরা দেখলাম যে নির্বাচন কমিশন ঘেরাওয়ের সময় 200, 400, 500, কেউ বলে 1-1,500-এর বেশি হবে না, এমন একটা অবস্থান দিয়ে, যেখানে হাজার হাজার ইশরাকের নেতৃত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, নগর ভবন, কাকরাইল, তারপরে যমুনার এই সমস্ত প্রাঙ্গণে যখন সমবেত হয়েছে, তখন এনসিপির অবস্থানটা খুবই দুর্বল। তো এবং ইশরাকের শপথকে ঠেকাতে যে তাদের যে দুর্বল রাজনৈতিক উপস্থিতি, তাতেই বোঝা যাচ্ছে যে, এবং এমন একটা অবরুদ্ধ অবস্থা যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, স্থানীয় সরকার উপদেষ্টা, সে নিজেই নগর ভবনে তার অফিসে আসতে পারেনি 8-9 দিন, সম্ভবত আজকেও যাননি। তো এমন একটা অবস্থায় মানে নতুন দল হিসেবে এনসিপির অত্যন্ত দুর্বলতা, যেটা জাসদও যেই পরিমাণ তার শক্তিমত্তা ছিল তার 50%-1 দেখাতে পারেনি এনসিপি। এটাই হচ্ছে বাস্তব। এই বাস্তবতায় এখন শুধুমাত্র সরকারের পৃষ্ঠপোষকতায় এই এনসিপি যে টিকে আছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যখনই দায়িত্ব ছেড়ে দেবেন, উপদেষ্টা পরিষদ যখন থাকবে না, তখন এনসিপির রাজনৈতিক অবস্থান কোথায় দাঁড়াবে সেটা বলাই বাহুল্য। সেটা নিশ্চয়ই দর্শক আজকে হয়তো অনেকে তর্ক করতে পারেন, তখন হয়তো বাস্তবতা দেখা যাবে। ফলে জোর করে টেনে টুনে কোনো দল গঠন করা বা তাদেরকে একদম মঞ্চের মধ্যে নিয়ে আসার খুবই হাস্যকর হয়ে যাচ্ছে এবং অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, এটা পদে পদে টের পাওয়া যাচ্ছে। তাছাড়া বিএনপির যে দাবি, সেই দাবির বিপরীতে তারা শক্ত কোনো যুক্তিও তুলে ধরতে পারেনি। তারা বলছে বিচারের রোডম্যাপ চাই, সংস্কারের রোডম্যাপ চাই, নির্বাচনের রোডম্যাপও চাই। নির্বাচনের ব্যাপারটা অনেক কষ্টে তারা এনেছে, কিন্তু বিচারের রোডম্যাপ কিসের? বলবে যে 6 মাসের মধ্যে বিচার, আদালতের উপর হস্তক্ষেপ, এটা কি সম্ভব? সংস্কারের ব্যাপারে বলতে পারে। তো সংস্কার এবং নির্বাচন, এর ব্যাপারে জামাত ইসলাম বলেছে, বিএনপিও চায় তাই সংস্কার হোক, মোটা দাগের সংস্কার হোক, এবং বাকি সংস্কারগুলোও চলমান থাকবে, কিন্তু নির্বাচন ঠেকানো যাবে না। এইরকম শক্ত যুক্তির বিপরীতে এনসিপি কিন্তু বাস্তবে তেমন কিছুই তুলে ধরতে পারেনি। ফলে দিন যত যাবে এনসিপি যে রাজনীতিতে আরও অপ্রাসঙ্গিক হয়ে উঠবে, এটা বলার অপেক্ষা রাখে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।